শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি একটা ভিডিও নিয়ে তোমাদের আবার একটা সত্যি ঘটনা শোনানোর জন্য। তো এটা হচ্ছে দ্য ব্যাটল অফ রেজাংলা। রেজাংলা হচ্ছে লাদাখের সমস্ত বর্ডার এরিয়াজ। তো আমি কথা না বাড়িয়ে সোজা চলে যাই ঘটনাটায়। তো 120 জন সোলজার্সদের, এটা হচ্ছে 1962, 18ই নভেম্বর। 120 জনের একটা টুকরি, ওরা টুকরি বলে, এক একটা গ্রুপ ওরা ছিল বর্ডার এরিয়ায়, ওদের পোস্ট ছিল এটা। তো হঠাৎ করে জানা গেল যে চাইনিজরা কিন্তু বেশ ভালো রকম গুছিয়ে নিয়েছে জায়গা, মানে একটার পর একটা পোস্ট কিন্তু চাইনিজরা নিয়ে নিচ্ছে। তো এখন হচ্ছে এদের পালা। তো এই সময় খবর গেল নিচে, তখনকার দিনে তো এত টেকনিক্যালি সাউন্ড ছিল না, তো খবর পাঠানো হলো নিচে। তো মেন যে ইয়েতে সোর্স, সেখানে খবর গেল। তারা বলল যে এখন যা কন্ডিশন, একটার পর একটা পোস্ট নেমে যাচ্ছে, মানে পোস্ট নিয়ে নিচ্ছে শত্রুপক্ষ, তোমরা নেমে এসো, ওখানে থাকলে কিন্তু বাঁচতে পারবে না, অন্তত যদি বাঁচতে হয় নেমে এসো, আমরা পরের দিন আবার অ্যাটাক করতে পারবো বা স্ট্র্যাটেজি বানাতে পারবো। মেন যিনি ছিলেন সিং ভাটি, নাম ছিল শয়তান সিং ভাটি, উনি হচ্ছেন এই টুকরির হেড। ছোট্ট ছোট্ট টুকরি গ্রুপের একজন করে হেড থাকেন। তো এখনও তাই, প্রত্যেকটা টিমের একজন করে হেড থাকেন। উনি বললেন যে খবরটা পেলেন, বললেন পোস্ট ছেড়ে দিতে বলেছে। কেন কি 120 জনের আগেনস্টে 3000 চীনা সৈন্য, তাদের সাথে মারাত্মক সমস্ত ওয়েপন্স, তাদের সাথে সমস্ত কিছু খাওয়ার দাওয়ার সমস্ত নিয়ে তারা একেবারে ওয়েল ইকুইপড, তারা কিন্তু আমাদের অ্যাটাক করতে আসছে। এবং আমাদের কাছে না আছে ওয়েপন্স, না আছে পর্যাপ্ত পরিমাণে খাবার, কিছু নেই। তো বলা হয়েছে আমাদের ইয়ের থেকে, তোমরা নিচে চলে যাও, পোস্ট ছেড়ে দাও। আর আমি পোস্ট ছাড়বো না, কিন্তু তোমাদের বলা হচ্ছে, এটাতে কোনো লজ্জার কিছু নেই, তোমরা যদি জীবন বাঁচাতে পোস্ট ছাড়তে চাও তোমরা চলে যেতে পারো। কিন্তু ওই 120 জন সোলজার তারা বললেন যে আমরা কেউ পোস্ট ছাড়বো না, আমরা আপনার সাথে থাকবো। কেননা এক একজন এক এক রকমের যুক্তি দেখালেন। কেউ বললেন যে আমাদের গ্রামের, আমার বাবা মানে দাদা পরদাদা, বাবা দাদু ভাইরা, গ্রামের পাড়া প্রতিবেশী যে ছেলে মেয়ে, যারা ছেলেরা রয়েছে, তারা সবাই ভারতীয় সেনার, মানে ইন্ডিয়ান আর্মিতে সমস্ত। এবং আমি যদি আজকে পিঠ দেখিয়ে চলে যাই, যদিও আমাদের বলা হচ্ছে ওপর মহল থেকে যে তোমরা পোস্ট ছেড়ে দাও, কিন্তু চলে যদি যাই, আমার বাবা আমাকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেবে না, বউ আমার সাথে কথা বলবে না, বাচ্চা আমার কাছে আসবে না, কেননা আমার গায়ে কাঁটা দেয়। বলছে আমাদের যে গ্রাম, সেখানে বীরগতিকে আমরা চিনি, চলে যাওয়া, যুদ্ধ করে শেষ অবধি চলে যাওয়া আমরা চিনি, কিন্তু পিঠ দেখিয়ে ফিরে আসা চেষ্টা না করে আমরা চিনি না, আমরা কেউ যাব না। এক একজন এক এক রকমের যুক্তি দেখালো এবং বললো যে না, আমরা পোস্ট কেউ ছাড়বো না। তো 3000 সৈন্যর সামনে মাত্র 120 জন সেনা, এবং তাদের কাছে গোলাগুলি বারুদ সেরকম কিছুই নেই। 3000 সৈন্য যখন 400 মিটার দূরে, তখন হাত দেখালেন যিনি কমান্ডার, হাত দেখিয়ে বললেন এখন গুলি করবে না, এখন হিট ব্যাক করবে না। যখন 300 মিটার, তখনও বললেন থামিয়ে, এখনও না, 200, 100, সব একদম কাছে এসে গেছে, তখনও নয়। যখন 30 থেকে 50 মিটার দূরে, একেবারে কাছাকাছি, তখন বললেন এবার ঝাঁপিয়ে পড়ো। বলে না, যে কোনো জিনিসে একটা প্ল্যানিং, যে কোনো জিনিসে একটা স্ট্র্যাটেজিক্যাল ওইটা দরকার, বিনা প্ল্যানে কিন্তু কিছু হয় না। এবং ফ্যামিলির যে হেড, তার যদি প্ল্যানিং ঠিক থাকে, যে কোনো যুদ্ধ কিন্তু জেতা যায়। সে পাহাড়ের ওপরের যুদ্ধ হোক বা সংসারের যুদ্ধ, যে কোনো যুদ্ধ যদি পরিকল্পনা ঠিক থাকে তাহলে কিন্তু জেতা যায়। তো যাই হোক, একদম হিট ব্যাক, এবং 7 বার ওরা অ্যাটাক করলো। প্রথমবার অ্যাটাক করলো, এরা হিট ব্যাক করলো, সেকেন্ডবার আবার অ্যাটাক করলো। বলছে যখন গুলি ছিল গুলি, যখন বারুদ ছিল বারুদ, যখন গুলি ছিল না তখন রাইফেল ঘুরিয়ে, রাইফেলের সামনে, ওটাকে বেয়ানেট বলে, ওই বেয়ানেট দিয়ে একদম সামনাসামনি। বলছে ওদের পোশাক এত শক্ত ছিল চীনাদের, ওটা লাদাখের কথা, মানে -25 ডিগ্রি, -30 ডিগ্রি টেম্পারেচার, ওই রকম পোশাক, এদের ওরকম অত পোশাকও নেই।
ছুরি যে রাইফেলের পিছন দিকে যে ছুরিটা, রাইফেলের সামনে যে বেয়ানেটটা, যেটা ওই ইয়েটা ঘুরিয়ে যেটা মারবে, ভেঙে যাচ্ছে, কারণ ওদের পোশাক এতটা শক্ত। শেষ পর্যন্ত যখন আর কিছুই বাঁচলো, তখন হাতে হাতে লড়াই, 7 বার ওরা অ্যাটাক করলো, তাতে প্রচুর চীনা সৈন্য কিন্তু চলে গেল, আমাদেরও কিন্তু প্রচুর সেনা শেষ, মানে জওয়ানরা একেবারে মানে সম্মুখ সমরে একদম ফাইট ব্যাক করতে করতে। আর যিনি মেজর, তিনি প্রত্যেকটা জায়গায় একবার করে দৌড়াচ্ছেন, এখানে তোমরা পোস্ট ধরো, আরেকটা জায়গায় যাচ্ছে পোস্ট ধরো, উনি সমানে ওই বলছে মা যেরকম বাচ্চাদের হারতে দেয় না, বাচ্চাদের এই ধরনের এনকারেজিং সমস্ত ঘটনা শিখিয়ে বাচ্চাদের সবসময় মনোবল বাড়িয়ে রাখে, ওই সময় কমান্ডার ওইটাই করছিলেন। ইতিমধ্যে একদম কমান্ডারের সাথেও, মানে যার নাম করলাম যে শয়তান ভাটি সিং, ওনার সঙ্গে এবার একদম হেড অন, এবং ওনার কিন্তু দেহটা হয়ে গেল, মানে উনি গুলি খেলেন, বেশ অনেকগুলো গুলি খেলেন। ছোট ছোট জওয়ান ছেলেরা, একজন যখন সেকেন্ড কমান্ডার ইন চিফ যিনি ওখানে ছিলেন, তাকে যখন বলছেন যে স্যার উনিও বীরগতি প্রাপ্ত হলেন, তখন বললেন যাই হোক ওনার দেহ যেন চীনাদের হাতে না যায়। কতটা মারাত্মক, দেহ যাতে চীনাদের হাতে না যায়, এরা তখন দেহকে বরফের মধ্যে ঢাকা দিয়ে তার ওপর শুয়ে পড়লো এই দুজন জওয়ান। এবার কেন কি না, দেহ যাতে চীনাদের হাতে যেন চলে না যায়, তাই জন্য বরফ চাপা দিয়ে তার ওপর শুয়ে পড়ে দেখালো যে আমরাও গুলি খেয়েছি, আমরাও শেষ, ওইভাবে কোনো মতে বডিটাকে চাপা দিয়ে। যাই হোক, এরপরে খবর গেল, তখন আবার বলছি, আমরা যদি চিন্তা ভাবনা করি তাহলে বুঝতে পারবো 1962 সাল, সেই সময় কিন্তু ওই রকম এখনকার মতো এত কিছু ছিল না। আবার পোস্টে লোক পাঠানো হলো, ততক্ষণে তার মধ্যে এখান থেকে 2-4 জনকে যুদ্ধবন্দি করে কিন্তু এরা চীনারা নিয়ে চলে গেল। এইবারে যখন খবর মানে এই চীনাদের যাদের বন্দি করে নিয়ে গেল, তাদের মধ্যে একজন চীনা অফিসার বিস্কিট খেতে দিয়েছিল। বিস্কিটটা মুখে, মানে তখন খাওয়া নেই পেটে না, তখন বিস্কিটটা মুখে দিয়ে যখন মনে পড়ছে যে এরা আমাদের ভাইদের এরা আমাদের সকলকে শেষ করে দিয়েছে, আমাদের সমস্ত পোস্ট এরা নিয়ে নিচ্ছে, তখন মুখ থেকে থু থু করে ইয়েটা ফেলে দিল, এবং মারাত্মক হেড অন আবার ক্ল্যাশ হলো করে। তারপরে কিন্তু বুদ্ধি খাটিয়ে এই যে জওয়ানের কথা বলছি, সে কিন্তু পালিয়ে এসেছিল এই পোস্ট থেকে, এবং পালিয়ে সোজা চলে এসেছিল কিন্তু মেন যে সোর্স আমাদের ইন্ডিয়ান মিলিটারির যে বেসে চলে এসেছিলো। তখন ওরা সেন্সে ছিল না। যাই হোক, চিকিৎসা করার পর 2-1 দিনের মধ্যে যখন একটু ভালো হলো, তখন ওর নেওয়া হচ্ছে যে কী হলো, কেননা তখন তো ওইরকম ওয়্যারলেস বা অত না, ওরা কিছু জানতেই পারিনি। লাদাখ হচ্ছে সেই কোন পাহাড়ের উঁচুতে, বেস হচ্ছে নিচে, একটা পোস্টের ঘটনা এটা। তো তখন এই বললো যে আমরা ছিলাম 120 জন, ওরা ছিল 3000। বলছে অ্যাবসার্ড, হতে পারে না, বোঝো, এরা যুদ্ধ হয়ে গেল, এরা বিশ্বাস করতে পারছে না যে 120 জন আর ওরা 3000 জন, তোমরা পোস্ট সামলেছিলে, হতে পারে না এরকম। যাই হোক, শেষ পর্যন্ত তো একেবারে ডাঁটকে বলে যাচ্ছে যে এটা আমরা করেছি, আমরা যুদ্ধ করেছি। তখন যাওয়া হলো, তো পুরো এখান থেকে লোকজন গেল দেখার জন্য। যখন ওখানে পৌঁছলো, তখন দেখছে যে 114 জন কিন্তু বডি বরফে চাপা পড়া ওই রকমই পড়ে আছে, 114 জনের বডি। শুধু তাই নয়, এই যে মারাত্মক, সত্যি গায়ে কাটা দেয়, যে মারাত্মক যুদ্ধের আরেকটা প্রমাণ, 1300 জন চীনা সোলজার, তাদের বডি এই বরফ চাপা। এই বোঝা গেল যে কত বড় যুদ্ধ হয়েছে, এবং মাত্র 120 জনের এগেনস্টে 3000 জন চীনা সেনা, এবং যাদের হাতে এত সমস্ত ওয়েপন্স, সমস্ত জিনিসপত্র নিয়ে। তো যাই হোক, এদের তো এবার করতে হবে, তোমার যার যেরকম ক্রেমেশন, মানে শেষের কাজ,
তো শেষের কাজ করার জন্য ওখানে তো কিছু নেই, কাঠ টাটে কোনো জোগাড় নেই, কী হবে? তখন ওখানকারই একজন খবর দিল যেখানে একটা স্কুল আছে ছোট, সেই স্কুলটা অবস্থা মারাত্মক, ছাদ টাদ ভেঙে গেছে, ওটাকে নতুন করে করা হবে। তো ওইটাকে ঠিক করা হলো যে স্কুলটার থেকে দরজা, স্কুলের কাঠের সেই জানলার দিয়ে বেঞ্চ, চেয়ার, এইসব যা যা আছে সেইগুলোকে জড়ো করে আগুন লাগিয়ে ওখানে এদের শেষ। ওই জায়গাটাতেই এখন। তো তোমাদের আমি সবসময় বলি, আমি তো কিছু দেখিনি, আমার সব কিছু পড়াশোনা করে করে দেখা, এবং আমার চোখ মানে মনের চোখ দিয়ে আমি ভিজুয়ালাইজ করে করে দেখি। ওখানে সেই রেজাংলার যে ব্যাটল, তার কিন্তু ওই সমাধি ওখানে করা আছে। যদি কোনো দিনও ঈশ্বর ক্ষমতা দেন, যাব, একদম সাষ্টাঙ্গ দিয়ে আসবো। তো এই ছিল যে ব্যাটল অফ রেজাংলা, 18 নভেম্বর 1962। কি মারাত্মক যুদ্ধ হয়েছিল, এবং আমরা কত সহজে আমরা হার মেনে নিই। আমরা সামিট আর দেখতে পাই না, আমরা ওই শেষ মুহূর্তটাকে আমরা দেখতে পারি না। কিন্তু এই 120 জন সোলজারের এই ঘটনা, প্রত্যেকটা ছেলে মেয়ের, আমাদের ভারতীয়, বা যে আমরা আজকে এই যে কথা বলছি, যে ইউটিউব করছি, সব বিকজ অফ দেম। ওরা আজকে আমাদের বর্ডারগুলোকে এইভাবে আটকে রেখেছে, যাদের এই রকম মানে কি বলবো, দেশের সেবার জন্য। সেই আরেকটা কথাও খুব মনে আসছে যে একটা সেকশন যখন এদের টাকা পয়সার ইয়েতে, যেমন আমরা কিছু মানুষ তো 100 বার আছে যারা এদের জন্য প্রার্থনা করা, বা এদের টাকা পয়সা যাতে আরও বাড়ে, ফ্যাসিলিটিস আরও বাড়ে। তো এরকম যখন গভর্নমেন্ট থেকে এরকম হচ্ছে, তখন কিন্তু একটা সেকশন মানুষ বলেছিল যে এরা তো মায়না পায়। তো সত্যি কথা, মায়না তো সবাই পায়, কিন্তু এই যে এই মনটা কি মায়না পাওয়ার সাথে কোনো, যে প্যাশন, যে দেশের জন্য যে ভালোবাসা, তো সেইটাই কিভাবে আজকে 120 জন, আমরা আজকে এতটুকু সমস্যায় পড়লে আমরা পোস্ট ছেড়ে দিই, এতটুকু সমস্যায় পড়লে আর হবে না, আর পারবো না, তারা কিন্তু শেষ অবধি দেখে। তো সত্যি অনেক কিছু শেখার আছে। প্রত্যেকটা ছেলে মেয়ে, ভারতীয় প্রত্যেকটা বাচ্চার, আমার মনে হয় মায়েদের এই সমস্ত বীর গাথা, এগুলো একদম বাচ্চাদের শেখানো উচিত। যে প্রথম কথা তো সাহস, দ্বিতীয় কথা তাদের দেশের প্রতি, মা ঠিক থাকলে আমরা ঠিক থাকবো, তাদের প্রতি যে প্যাশন, ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধা, আর হচ্ছে যে শেষ অবধি আমরা হার মানব না। শেষ অবধি আমরা, যখনই আমাদের জীবনে কোনো রকম সমস্যা, তখনই আমরা এইসব ঘটনাগুলোকে আমরা মনে করতে পারি। এগুলো শুধুমাত্র মিলিটারির ওই পাহাড়ে ঘটে যাওয়া ঘটনা না, এগুলো আমাদের জীবনে কিন্তু প্রতিটি মুহূর্তে আমরা হেরে যাই, আমরা নিজেদের অনেক ছোট করে ফেলি। আমরা এদের রক্তে, সেম রক্তটা লাল, এদের রক্তে, এরাও যে মাটি দিয়ে তৈরি হয়েছে, আমরাও সেই মাটি দিয়ে তৈরি হয়েছি। আমরা কি নিয়ে আছি, আর এরা কি নিয়ে, কীভাবে দেশকে রক্ষা করছে। আজকে এটার সাথে মিলিয়ে আরেকটা কথাও বলছি, আগামীকাল কিন্তু কার্গিল বিজয় দিবস আগামীকাল। তো ইচ্ছা রইল কালকে তোমাদের কার্গিলের ঘটনাটা বলবো। তো এগুলো তো ঘটনা এইভাবে একটা ভিডিওতে এরমভাবে বলা যায় না, তো ইচ্ছা রইল কালকে তোমাদের একটু বলবো কার্গিলের ঘটনাটা। তোমরা সকলেই জানো, কিন্তু কিভাবে এর সূত্রপাত, কিভাবে কি হলো, ইচ্ছা আছে কালকে বলবার। তো আমার এই ভিডিওর মাধ্যমেই আমি সকলকে বলছি, এই ধরনের এই যে বীর গাথা, এগুলো প্রত্যেকের জানা উচিত, মায়েদের নিজেদের জানা উচিত, এবং বাচ্চাদের সাথে আলোচনা করা উচিত। বসে বসে পড়তে হবে না, খাওয়ার টেবিলে বসেও কিন্তু গল্প করা যায়। তো আমার মনে হয় এখন কিন্তু হাই টাইম। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে লাইফটা তো ইটার্নাল, একই জিনিস বারবার হয়। আবার কিন্তু আমাদের দেশে, তোমরা নিশ্চয়ই অনেকেই জানো যারা খবর টবর পড়ো, এখন কিন্তু আমাদের দেশের এরকম একটা ক্রুশিয়াল টাইমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো আমরা যেন ওই বড় টার্গেট বা বড় ওই সিদ্ধান্ত বা বড় এই প্রার্থনায় নিজেদের যেন জড়াতে পারি। তো খুব ভালো থেকো তোমরা। আমি ভাবলাম যে এই ব্যাটল অফ রেজাংলা তোমাদের একটু বলি। তো তোমরা যাদের আরও একটু পড়ার ইচ্ছে আছে, তারা বই কিনে, তোমরা অনেক সময় আমায় বলো কী বই পড়বো বা কিছু। এটা হচ্ছে দ্য ব্যাটল অফ রেজাংলা, 18 নভেম্বর 1962। তোমরা গুগল সার্চ করলেও পাবে। তবে হ্যাঁ, বই পড়ার মতো তো অত ডিটেল হয়তো গুগলে দেবে না। তো এটা বইটা হচ্ছে দ্য ব্যাটল অফ রেজাংলা। তো এইসব পড়া কিন্তু নিজেদের জন্য শুধু নয়, পরবর্তী জেনারেশনের এগুলো জানা খুব প্রয়োজন। তো যাই হোক, খুব ভালো থেকো তোমরা সকলে। আর কালকে কার্গিল বিজয় দিবস, তো কার্গিল বিজয় দিবস।
তো কালকে ইচ্ছা রইল তোমাদের কার্গিলের এটা বলবো। তো আমরা চলো এনাদের এই মহৎ সমস্ত প্রাণ যারা চলে গেছেন, আমাদের জন্য প্রাণ দিয়েছেন, বা এখনও যারা বর্ডার সামলে চলেছেন, তাদের জন্য আমরা যেন প্রার্থনা রাখতে পারি। খুব ভালো থেকো তোমরা সবাই, আর যে যেখানেই আছো না কেন, পজে থেকো।